হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আমরা ডাব্লিউবিসিএস এর প্রতিটা সাবজেক্টের যেমন টপিক ওয়াইজ অ্যানালিসিস করছিলাম, সেই অনুযায়ী আজকে জিওগ্রাফি ক্লাসে পরের যে রাজ্য ধরে ধরে একদম কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার করা চলছিল, অন্যরকমভাবে আমরা ভূগোলকে পড়ছিলাম, তারই আজকে পরের এপিসোডে চলে এসেছি। এখানে প্রথমেই আজকে যে রাজ্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চল ভারতবর্ষের মুকুট বলা যেতে পারে, এবং সেই মুকুট অঞ্চলের ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছুর গল্প আমরা একবারে একটু এক ঝলকে দেখে নেব। জম্মু কাশ্মীর ভারতের যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে একটা ছিল, বর্তমানকালে সেটা এখন একটি রাজ্যে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং মূলত যদি আমরা একটুখানি ম্যাপ দেখে নিই, স্যার হিমালয় অঞ্চল তাকে 4টে ভাগে ভাগ করি ওপর থেকে তলার দিকে, যেখানে আমরা পড়ে থাকি যে পার্টিকুলার ওপর দিকে ট্রান্স হিমালয়া সিস্টেম রয়েছে, তার তলার দিকে স্যার কি থাকে, গ্রেট হিমালয়া রিজিয়ন, তার তলার দিকে কি থাকে স্যার, লেজার হিমালয়া, এবং তার তলার দিকে আউটার বা শিবালিক, যাকে আমরা বলে থাকি শিবালিক হিমালয়। মূলত এই গ্রেট হিমালয়া রিজিয়ান আর লেজার হিমালয়া রিজিয়ানের বাঁ দিকের মাঝখানের যে ভ্যালি, তাকেই আমরা কাশ্মীর ভ্যালি বলে থাকি। তাহলে ওপর দিকে গ্রেট হিমালয়, তলার দিকে লেজার হিমালয়, মাঝখানের বাঁ দিকের যে অংশ তাকেই কাশ্মীর ভ্যালি। এবং মূলত এই যে রিজিয়ান, বিভিন্ন অঞ্চল জুড়ে যে ইউনিয়ন টেরিটরি বা রাজ্য অঞ্চল, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। আর এই দিকের যে অংশ তাকে আমরা লাদাখ, তাই তো? অর্থাৎ মূলত পাকিস্তানের সঙ্গে হাই ভোল্টেজ যে জোন, এই হাই ভোল্টেজ জোনটা এই জম্মু কাশ্মীর বেল্ট। আমরা জম্মু কাশ্মীর বেল্টের সমস্ত গল্পগুলো দেখে নিই। কি গল্প? জম্মু কাশ্মীরে একটি জম্মু নামক অঞ্চল আছে এবং একটি কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা আছে, ঠিক আছে? 2019 সালের 31শে অক্টোবর এটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে কনভার্ট করা হয়েছিল, যখন 370 নম্বর আর্টিকেল, 35-এর A নম্বর আর্টিকেল এগুলোকে বাতিল করা হচ্ছে এবং পুরোপুরি ভারতের অঙ্গরাজ্য হিসেবে ইনক্লুড হয়ে যাচ্ছে। অর্থাৎ স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি তৈরি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জায়গায়। এগুলো তোমরা পলিটি পড়তে গেলে সেই গল্পগুলো জানবে, বা যখন সেই উপর ক্লাস নেব তখন জানবে। তো আবার সেটাকে পরবর্তীকালে কনভার্ট করে দেওয়া হয় এখন একটা কমপ্লিট রাজ্য। ঠিক আছে? তো এর দুটো রাজধানী আছে, আমরা অ্যাজ ইউজুয়াল জেনেই থাকি। জম্মু কাশ্মীর অঞ্চলের একটি রাজধানী হচ্ছে শ্রীনগর, আর একটা হচ্ছে জম্মু। কোন মাস থেকে কোন সময়, এটা খুব ইম্পর্টেন্ট তথ্য, যেটা তোমাদের অনেকে হয়তো ভুলে যাও, একটু খেয়াল রাখো। আমরা বলি শীতকালীন, গ্রীষ্মকালীন। মূলত মনে রাখতে হবে মে মাস থেকে অক্টোবর, অর্থাৎ সামারের টাইম, গরমকালে, গ্রীষ্মকালে শ্রীনগর হচ্ছে রাজধানী, মে মাস থেকে অক্টোবরের সময়কাল। আর যেই শীতকাল চলে আসে নভেম্বর থেকে এপ্রিল মাস, উইন্টার সিজন, তখন সেটা হচ্ছে জম্মু। তা শ্রীনগর একটু ওপরের দিক, জম্মু একটু তলার দিক, এটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু মাসটা খেয়াল রেখো, মে থেকে অক্টোবর শ্রীনগর, নভেম্বর থেকে এপ্রিল জম্মু এর রাজধানী। মূলত এখানে 20টা জেলা রয়েছে, 20খানা জেলা রয়েছে। আপডেট অবশ্যই দেখে নিও, কারণ আপডেট হয় কতগুলো জেলা রয়েছে। কতগুলো স্যার ভাষা রয়েছে আঞ্চলিকভাবে এখানে? মূলত কাশ্মীরি এবং ডোগরি ভাষার লোকজন এখানে বেশি পাওয়া যায়, কিন্তু যেহেতু তারই তলার দিকে স্যার পাঞ্জাব নামক রাজ্য রয়েছে, তো পাঞ্জাবি ভাষারও প্রভাব দেখা যাবে, পাহাড়িয়া ভাষার প্রভাব দেখা যাবে, গুজ্জরি ভাষা, দাদরি, হাদারবাহি, বাত্রি, সিনা, পুরুষেশকি এবং খুয়ার, এই ধরনের ভাষার, আঞ্চলিক ভাষারও কিন্তু প্রভাব দেখা যাবে। মূলত কাশ্মীরি এবং ডোগরি এখানকার প্রধান ভাষা। গুরুত্বপূর্ণ হ্রদসমূহ, আমরা যখনই জম্মু কাশ্মীরের কথা বলি তখনই জানি ডাল লেকের নাম মনে পড়ে যায়, তাই না? তো প্রচুর হ্রদ রয়েছে, শুধু ডাল লেক বা উলার লেক একটা তো লেক নেই, অনেক লেক রয়েছে এখানে। গুরুত্বপূর্ণ হ্রদগুলো হচ্ছে ডাল লেক,
উলার লেক, নাগিন লেক, মানসার লেক, গাডসার লেক, মানসবাল লেক। তোমাদের যখন আমি পৃথকভাবে হ্রদের ওপর ক্লাস নেব সারা ভারতবর্ষের, তখন ম্যাপ পয়েন্টিং করে করে দেখিয়ে দেবো যে ডান দিক বা দিক কী করে করে কোথায় কোথায় কী আছে। যারা যারা আগে আমার ভূগোল ক্লাস করতে তারা তো জানোই যে ডান দিক বা দিক করে করে কীভাবে পড়তে হয়। শুধুমাত্র হ্রদ নয়, সেটা রিভার সিস্টেম হোক, সেটা পার্টিকুলার ন্যাশনাল পার্ক হোক, সেটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট হোক, কিংবা ট্রান্সপোর্ট সিস্টেম হোক, সমস্ত কিছুই কিন্তু ম্যাপ পয়েন্টিং করে করতে হয়। যাই হোক, জম্মু কাশ্মীর বেল্ট বেলেই এখানে স্যার ইম্পর্টেন্ট রিভার সিস্টেম হয়ে যাবে ঝিলাম নদী, এবং যেহেতু গ্রেট হিমালয়, লেজার হিমালয় রিজিয়নের মধ্যে পড়ছে, তাইভাবে এখানে বেশ কিছু গিরিপথ দেখতে পাওয়া যাবে। যেমন খুব ইম্পর্টেন্ট গিরিপথগুলো বানিহাল, পীরপাঞ্জাল, জুজিলা, এগুলো তো আছেই। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গিরিপথ বা পাসেস। ঠিক পাশের যে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বর্তমানে, এটা আমরা জম্মু কাশ্মীর এই জায়গাটা দেখে নিলাম। এই পাশের যে অংশ সেটা হচ্ছে লাদাখ। এই লাদাখ অঞ্চলটা এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা ওপরের দিকে যে কারাকোরাম রিজিয়ান, ট্রান্স হিমালয় রিজিয়ান, তার পার্টিকুলারলি কুনলুন পর্বতশ্রেণী, আর সাউথের দিকে যে গ্রেট হিমালয় রিজিয়ান। আসলে এই যে জম্মু কাশ্মীর আর লাদাখের যে সীমানাটা, সেটা কিন্তু রিজিয়ান দ্বারাই বিভক্ত। দক্ষিণে গ্রেট হিমালয় রিজিয়ান আর ওপর দিকে কুনলিন মাউন্টেন রেঞ্জ, এরই মাঝখানের যে অংশ তাকে আমরা লাদাখ বলে থাকি। ঠিক আছে, এর ইস্টের দিকে স্যার কোন দেশ? চায়না। কিন্তু এটা আগে স্যার কোন দেশ ছিল? তিব্বত ছিল। পূর্ব দিকে তিব্বত অঞ্চল, দক্ষিণ দিকে স্যার কি আছে আমরা জানি, হিমাচল প্রদেশ রাজ্য রয়েছে। ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিকে স্যার, দক্ষিণ পশ্চিম দিকে স্যার কি আছে? জম্মু কাশ্মীর। এবং পশ্চিম দিকে একদম এই সাইডে ওকে বা পাক অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, যাকে আমরা বলি গিলগিত বালতিস্তান রিজিয়ান। আর উত্তরের দিকে স্যার এটা চীনের একটা প্রভিন্স, যাকে বলা হয় জিংজিয়াং প্রভিন্স। ঠিক আছে, এই অঞ্চলের মধ্যে মূলত এটা রয়েছে, এবং এখানে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট ট্রান্স হিমালয় রিজিয়ান। সেই যেহেতু এখানে প্রচুর পরিমাণে গ্লেসিয়ার রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট গ্লেসিয়ার যাকে বলা হয় পৃথিবীর উচ্চতম ব্যাটেলফিল্ড, সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন হিমবাহ এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। মূলত এই অঞ্চলের লোকজন ইন্দো আরিয়ান গ্রুপের লোকজন, এবং কিছু লোকজন যেহেতু তিব্বতের ঘেঁষা, তিব্বতী গ্রুপ এখানে দেখতে পাওয়া যাবে। মূলত বিভিন্ন সময় ধরে বা প্রাক ঐতিহাসিক যুগ থেকে যদি বলা যায়, তাহলে এখানটায় যেহেতু বালতিস্তান ভ্যালির একটা এক্সটেনশন রয়েছে, সিন্ধু নদী এর মাঝখান দিয়ে বয়ে গেছে। সিন্ধু নদীর উপত্যকা কিংবা জাস্কার রিভার, লাহুল স্পিটি রিজিয়ান, মানে তোমার লাহুল স্পিটি যদিও এইচপির মধ্যে পড়ে, তারই উত্তরের দিকের অংশ। এছাড়া রুদাক, গুজ সহ যে আকসাই চীন বা নুব্রা ভ্যালি, নুব্রা রিভার সিস্টেম, এইগুলোই কিন্তু এই অঞ্চলের মূল মূল হাইলাইট পয়েন্ট। ঠিক আছে, তো বেশ কিছু জায়গায় যেমন মাউন্টেন রেঞ্জ দেখা যাবে, সেরকমভাবেই বেশ কিছু কিন্তু সমভূমি দেখা যাবে। যেমন পূর্ব দিকে বেশ কিছু অংশ যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়া উচিত পলিটিক্যালি, সেই অঞ্চলটাকে আমরা পলিটিক্যালি ক্লেম করলেও কিন্তু ক্যাপচার্ড বাই চায়না। তাই জন্য সেই অঞ্চলটাকে আমরা বলে থাকি আকসাই চীন। আকসাই চীন এটা সমভূমি অঞ্চল, প্লেন রিজিয়ান, যেটা মূলত জনবসতি নেই, তবুও সেই জায়গাটা কিন্তু ক্যাপচার করে রেখে দিয়েছে চায়না। ঠিক আছে, যেটা 1961-এ যে যুদ্ধ হয়েছে, 62-তে যে যুদ্ধ হয়েছিল ইন্দো চায়না ওয়ার, তারপর থেকে কিন্তু 63 থেকে এটা চায়নার আন্ডারে চলে গেছে এই আকসাই চীন, যেটা এখন মানে চায়না অকুপাইড লাদাখ রিজিয়ান আর কি বলা যেতে পারে, আকসাই। লাদাখের বৃহত্তম যে শহর তার নাম হচ্ছে লে। লাদাখের বৃহত্তম শহরের নাম লে, এবং তারপরে দ্বিতীয় যে বৃহত্তম শহর তার নাম হচ্ছে কার্গিল। এবং এইগুলো শুধু শহর নয়, এটা বড়সড় জেলাও বটে, লে জেলা এবং কার্গিল জেলা। এবং এই দুটোই কিন্তু একরকমভাবে রাজধানী, মূল রাজধানী হচ্ছে অবশ্যই লে। অর্থাৎ লাদাখ অঞ্চলটা দুখানা মাত্র জেলা নিয়ে তৈরি, লে এবং কার্গিল, যার সরকারি ভাষা হচ্ছে এই অঞ্চলের হিন্দি এবং ইংরাজি। এছাড়াও বেশ কিছু আঞ্চলিক ভাষা এই অঞ্চলে দেখতে পাওয়া যায়, যেমন লাদাখি, পুর্গি, সিনা, বালতি। বালতি সিনা একটু করে দেখতে পাওয়া যায় জম্মু কাশ্মীর রিজিয়ানও, কিন্তু পুর্গি, এটা পরীক্ষায় দেয় খুব, পুর্গি কোন অঞ্চলের?
আঞ্চলিক ভাষা, তো লাদাখ অঞ্চলের আঞ্চলিক ভাষা। তো লাদাখের সব থেকে জনপ্রিয় মানুষের যে জনপ্রিয় খেলা সেটা কিন্তু অনেকগুলোই আছে। তার মধ্যে আইস হকি সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়া ক্রিকেটও বেশ গুরুত্বপূর্ণ, জনপ্রিয়। তীরন্দাজি, পোলো খেলা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জীবনযাপনের অঙ্গ, এই বিনোদনগুলো, খেলাগুলো। লাদাখ অঞ্চলে বেশ কিছু যে জেলাগুলোর নাম বললাম সেখানে বেশ কিছু রিভার সিস্টেম থাকায় রিভারের অববাহিকা অঞ্চল বা ভ্যালি রিজিয়ান আছে, যেমন সিন্ধু নদীর অববাহিকা আছে, শিয়ক রিভার আছে, নুব্রা রিভার আছে। মূলত শিয়ক, সিন্ধু, ইন্দাস আর কি, নুব্রা, এইগুলোর রিভার সিস্টেমগুলোকে নিয়ে কিন্তু এই রিজিয়ান তৈরি। কার্গিল জেলাতে আবার সুরু, দ্রাস, জাঁসকার নদীর রিভার সিস্টেম আছে। আমরা যদি ম্যাপটাকে একটু বুঝে নিই তাহলে বরং বুঝতে একটু সুবিধা হবে, তাতে আমাদের পড়াটা আর একটু খুলতাই হবে। একটুখানি ম্যাপের সাহায্যে আমরা জায়গাটা একটু বুঝে নিই, তাহলে ভূগোলের মতো করে পড়া যাবে। স্যার ধরে নাও এটা আমি আঁকার চেষ্টা করলাম এর অংশ, ভারতবর্ষ। খুব ভালো আঁকতে পারি না বাবা, বাট চেষ্টা করছি যাতে বোঝানো যায়। এই যে রিজিয়ান, ধরে নাও স্যার এটা লাদাখ রিজিয়ান, আর এই যে রিজিয়ান ধরে নাও স্যার এটা জম্মু কাশ্মীর। তাহলে স্যার এই দিকটা পাকিস্তান আর এই দিকটা চায়না, অর্থাৎ তিব্বত, যেটা ক্যাপচার করে রেখেছি চায়না উপর দিকে। এই দিকে স্যার নেপাল। নেপালের সঙ্গে টাচ নেই লাদাখ বা জম্মু। লাদাখ অঞ্চলে টাচ রয়েছে স্যার কার কার? এখানেই যেহেতু ক্যাপচার করে রেখে দিয়েছে এরকম একটা অংশ পাকিস্তান, অর্থাৎ একে বলা হচ্ছে পিওকে। তেমন এই রকম জায়গাটা ক্যাপচার করে রেখে দিয়েছে চায়না, বলা হচ্ছে আকসাই চীন, যেটা আমি একটু আগেই বললাম। মূলত আমরা জানি এখানে বেশ কিছু মাউন্টেন রেঞ্জ রয়েছে, যেমন ওপরের দিকে ট্রান্স হিমালয়া রেঞ্জ। আর আমি একটু আগেই বললাম যে মোটামুটি এইরকম দাগ যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু আসলে গ্রেট হিমালয়া রিজিয়ন। গ্রেট হিমালয়া রিজিয়ন এরকম তলা দিয়ে যে দেখা যাবে হচ্ছে লেজার হিমালয়া রিজিয়ন। একটু আগেই বললাম গ্রেট হিমালয়, লেজার হিমালয়ের মাঝখানের বাঁ দিকের যে ভ্যালি তাকে জম্মু কাশ্মীরে কাশ্মীর ভ্যালি বলছি। এই যে রিজিয়ান, এই রিজিয়ানের একদম বলা যেতে পারে পূর্ব দিক, চাইনার এই রকম সাইডে আমরা জানি তিব্বত রিজিয়ান। মূলত এখানে একটা এই ট্রান্স হিমালয়ের এক্সটেন্ট, যাকে বলা হয় কৈলাস মাউন্টেন। কৈলাস মাউন্টেনটা আসলে ট্রান্স হিমালয়ের এক্সটেনশন, রাদার লাদাখ রিজিয়ানের একটা এক্সটেনশন। কিরকম? ট্রান্স হিমালয়কে যেমন আমরা ওই একটা সিঙ্গেল দাগে দেখাচ্ছি এখানে, আসলে সেরকম নয়। ট্রান্স হিমালয়টাও আসলে উত্তর থেকে দক্ষিণ দিলে বেশ কিছু রেঞ্জে বিভক্ত। যেমন উপর দিকে তোমার রয়েছে কারাকোরাম রেঞ্জ, তারপরে তোমার রয়েছে গডউইন অস্টিন রেঞ্জ। এগুলো সব রেঞ্জ কিন্তু, হ্যাঁ। তারপরে তোমার রয়েছে গাস্কার ব্রুম, তারপরে তোমার রয়েছে লাদাখ রেঞ্জ, এবং তারপরে তোমার রয়েছে জাঁসকার রেঞ্জ। এই পাঁচটা রেঞ্জ রয়েছে ট্রান্স হিমালয় রেঞ্জের মধ্যে। তো এই রকম কৈলাস পর্বতের পার্শ্ববর্তী এরকম জায়গা থেকেই মানস সরোবর লেক, স্যার এখানটা সরোবর লেক শর্টে লিখলাম। আর এরই এখানে তোমার রয়েছে বুখারচু নামক গ্লেসিয়ার, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সিন্ধু নদ, যে বয়ে গেছে লাদাখের মধ্যে, ঢুকেছে লাদাখ দিয়ে পেরিয়ে গিয়ে পাকিস্তান, পরবর্তীকালে আরব সাগরে পড়বে করাচির কাছে এসে। এটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, যে নীল দাগটা দিলাম আমি, এটা হচ্ছে ইন্দাস রিভার। তাহলে ইন্দাস রিভার সিস্টেম কিন্তু কোনো রকম ভাবেই জম্মু কাশ্মীর দিয়ে যায়নি, লাদাখ দিয়ে গেছে। এবার এই পার্টটাকে যদি সত্য করে মানে ছোট্ট করে কেটে নিই আমরা, কেটে নিয়ে যদি বলার চেষ্টা করি, তাহলে দেখবো ইন্দাস রিভার সিস্টেম যদি এরকম ভাবে যায়, আমরা রিভার সিস্টেম পড়ার সময় আরো বেশি করে পড়বো। এই ইন্দাস রিভার সিস্টেমের এরকম জায়গা থেকে
আচ্ছা, রিভারটা যদি এই দিক থেকে এই দিকে যায়, অর্থাৎ এটা হচ্ছে ইস্টের দিক, এটা হচ্ছে ওয়েস্টের দিক, তার মানে ইন্দাস রিভার সিস্টেম একটা ওয়েস্ট ওয়ার্ড রিভার, পশ্চিমবাহিনী নদী। তাহলে এর ওপর দিকটা হয়ে যাবে স্যার ডান দিক, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। বাঁ দিকটা হবে এই দিকটা, অর্থাৎ দক্ষিণের দিকটা, যেহেতু আমি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছি। ডান হাত এইদিকে, বাঁ হাত এইদিকে। তো এইরকম জায়গা থেকে আসছে গিলগিট রিভার। কোন জায়গাটা স্যার ম্যাপে যদি দেখে নিই আমরা, তাহলে দেখতে পাবো এরকম জায়গা দিয়ে আসছে। তারপর এখানে দেখতে পাবো দুটো মেজর রিভার সিস্টেম আছে, যেমন নুব্রা রিভার। এগুলোর নাম আবার একটু দেখলাম যে নুব্রা ভ্যালি, লাদাখ রিজিয়ান ইম্পর্টেন্ট, কিয়ক ভ্যালি ইম্পর্টেন্ট। এই রিভারগুলো দেখতে পাচ্ছি এবং উপত্যকাগুলো দেখতে পাচ্ছি। তলার দিকে এইরকম সাইজ দেখতে পাবো দ্রাস রিভার সিস্টেম। দ্রাস কি দেখো, এই যে অঞ্চলটা দ্রাস রিভার। আবার এই যে বললাম জাস্কার রেঞ্জ এরকম জায়গায় জাস্কার রিভার তৈরি হচ্ছে এবং ওখানে গিয়ে পড়ছে, অর্থাৎ এরকম জায়গা দিয়ে পড়বে জাস্কার রিভার। তার মানে একে তো ট্রান্স হিমালয়ান রেঞ্জ, আবার একই রকম ভাবে এরকম রিভার সিরিজ রয়েছে, যেন উপত্যকাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মালভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল এবং সমভূমি অঞ্চল সবেরই একটা সমন্বয় দেখতে পাবো এই পার্টিকুলার লাদাখ রিজিয়ান। তো যে লাদাখ রিজিয়নের গল্প আমরা পড়ছিলাম, তো সেখানে এই যে রিভার সিস্টেমগুলো থাকায় বেশ কিছু জনবসতি তৈরি হয়েছে। জনবসতিগুলো মূলত কিন্তু যাযাবর লোকজন প্রাচীনকালে এদিক থেকে ওদিক ঘুরতো, তারা এখানে এসে পরবর্তীকালে তারা বসতি স্থাপন করেছে। মূলত পাহাড়ের যে ঢাল বরাবর যেখানে ভ্যালি রিজিয়ান, সেখানেই মূলত তাদের জনবসতি তৈরি হয়েছে। এবং সেই যাযাবর লোকগুলোর যে গ্রুপ, তাদের যদি বলা যায় নামগুলো স্যার একটু ভালো করে খেয়াল করে বলুন, তাহলে স্যার ইম্পর্টেন্ট নামগুলো মনে রাখবে। যেমন চাম্পা একটা গ্রুপ রয়েছে, এটা যাযাবরদের একটা জায়গা। চাম্পা গ্রুপ এখানে বসবাস স্থাপন করেছে। এবং এই ধরনের গ্রুপগুলো যারা এখন ভারতবর্ষের লাদাখ অঞ্চলে বসবাস করছে, তাদের যদি সেন্সাস করা যায় রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, ধার্মিক দিক থেকে, তাহলে দেখা যাবে লাদাখ অঞ্চল হচ্ছে মিশ্র ধর্মের লোকজনের একটা সমন্বয় জনবসতি। অর্থাৎ সেখানে দেখা যাবে মুসলিম লোকজন দেখা যাবে, যে মুসলিম লোক কিন্তু মূলত শিয়া গোষ্ঠীভুক্ত, অর্থাৎ প্রায় 46% মানুষ লাদাখে অঞ্চলে তারা শিয়া মুসলিম সম্প্রদায় বসত। উন্নয়নে তা নয়, কিন্তু প্রধানত শিয়া রয়েছে। এছাড়া তিব্বত ঘাসা অঞ্চল বলে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যাবে, তিব্বতি বুদ্ধিজম পাওয়া যাবে প্রায় 40%। মানে মুসলিম বা ইসলামের পরেই কিন্তু বুদ্ধিজমের প্রভাব দেখা যাবে এখানে। হিন্দুও আছে 12% এই অঞ্চলে, এবং অন্যান্য আরও গ্রুপ থাকবে ধার্মিক দিক থেকে, সেটা 2%। অর্থাৎ এখানে মিশ্র ধর্মের প্রভাব দেখা যাবে, মিশ্র উৎসব কালচার দেখা যাবে এখানে। তো তিব্বতী সংস্কৃত দ্বারা লাদাখ প্রচণ্ডভাবে প্রভাবিত, এবং এই অঞ্চলে এতটাই তিব্বতী সংস্কৃতি, তিব্বতের সাথে ট্রান্সপোর্ট সিস্টেম, ব্যবসা বাণিজ্য লেনদেন এতটাই হতো লাদাখ অঞ্চল দিয়ে একটা গালে। তাই তিব্বতের প্রভাব যেমন প্রচণ্ডভাবে এই লাদাখ অঞ্চলে পড়ছে, এবং তিব্বতী কালচার, তিব্বতী উৎসব, তিব্বতী খাওয়া দাওয়া, তিব্বতী পোশাক আশাক এতটাই রয়েছে, যার জন্য এই অঞ্চলকে অনেক সময় বলা হয় ক্ষুদ্র তিব্বত। তো ইন্ডিয়ার কোন রিজিয়নকে স্মল তিব্বেতিয়ান রিজিয়ন বলা হয়, এটা তুমি বলে রাখবে লাদাখকে। তো যখন এই 2019 সালে ওই 370 নম্বর অ্যাক্ট 35-এর এ অ্যাক্টকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে, রিপিল করে দেওয়া হচ্ছে, সেই সময় জম্মু কাশ্মীর আর লাদাখ তো একটা ছিল আগে গোটা, পরবর্তীকালে জম্মু কাশ্মীরকে ভেঙে আলাদা, লাদাখকে ভেঙে আলাদা, এবং তখন থেকে কিন্তু লাদাখ একটা সেপারেট ইউনিয়ন টেরিটরি হিসাবে বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচিত হয়ে রয়েছে। তো এই লাদাখের যদি দেখা যায় এই পাহাড়ি অঞ্চলগুলোতে যে পাসেসগুলো ইম্পর্টেন্ট, যেমন খারদুংলা পাস, চাংলা পাস, এই চাংলা পাসের মধ্যে দিয়েই কিন্তু ঢুকেছে হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম ইন্ডিয়ার মধ্যে, মানে পার্টিকুলার লাদাখ রিজিয়ানে। তাগলাংলা পাস, ফাটলু পাস, উমিংলা পাস, এই গুরুত্বপূর্ণ পাসেসগুলো সবই কিন্তু লাদাখ রিজিয়নের মধ্যে পড়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ হ্রদও এখানে রয়েছে স্যার। তোমরা 3 Idiots একটা সিনেমা দেখেছো,
থ্রি ইডিয়টসে তোমরা দেখেছো একটা লেকের সামনে আমির খান, করিনা কাপুর এরা সব ছিলেন। অর্থাৎ প্যাংগং লেক যার কথা বলছি, বিখ্যাত একটা সিন, এই সিনটা প্যাংগং লেকের সামনে হয়েছিল, আশা করি সবাই তোমরা দেখেছো। প্যাংগং লেক লাদাখ রিজিয়নের মধ্যে পড়ছে। এছাড়া এরকমভাবে সোকার, সো মোরেরি এই লেকগুলোও রয়েছে। সো TSO মনে রাখবে, TSO সো মানে হচ্ছে হ্রদ বা লেক, তিব্বতী ভাষা। সো মানে হচ্ছে লেক। আর লা লা মানে হচ্ছে পাস, সবই কিন্তু তিব্বতী ভাষার মধ্যে পড়ে যাচ্ছে। তো এই অঞ্চলের রিভার সিস্টেম আগেই দেখালাম তোমাদের। তো সেখানে সিন্ধু নদ, গিলগিট রিভার, মুরুব্রা, শিয়ক, জাঁসকার এই রিভার সিস্টেমগুলো মূল মেজর রিভার সিস্টেম। আমরা তাহলে এতক্ষণ ধরে যে দুটো রাজ্যের গল্প পড়লাম সেটা হচ্ছে এই জম্মু কাশ্মীর লাদাখ রিজিয়নের গল্প, ভারতবর্ষের মুকুট মাথা, সেটাকে নিয়ে আলোচনা করি। আমরা যে অ্যালফাবেটিক্যাল সিরিজ অনুযায়ী ভারতবর্ষের প্রতিটা রাজ্যকে নিয়ে ইনডেপথে চর্চা করছি, অন্যরকম আঙ্গিকে একদম বলা যেতে পারে ভারতবর্ষের ভূগোলটাকে দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি ইন আ শর্ট, ইন আ ব্রিফ। তো তারই পরের রাজ্য চলে আসবো অ্যালফাবেটিক সিরিজ অনুযায়ী, চলে আসবে এই রকম জায়গা যেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড মূলত যদি আমরা ইনডেপথে পড়ি তাহলে দেখবো ঝাড়খণ্ডের উত্তর দিকে তোমার রয়েছে বিহার, কারণ বিহার থেকে ভেঙেই ঝাড়খণ্ড হয়েছে। ঝাড়খণ্ডের তলার দিকে তোমার উড়িষ্যা থাকবে, পূর্ব দিকে ওয়েস্ট বেঙ্গল থাকবে, পশ্চিম দিকে ছত্তিশগড় এবং একটুখানি উত্তরপ্রদেশ থাকবে। তাহলে ঝাড়খণ্ড যদি রাজ্যটা এরকম জায়গায় আমরা লিখি, তার উত্তর দিকে স্যার বিহার রাজ্য যেখান থেকে মূলত ভাঙছে, পূর্ব দিকে ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ দিকে উড়িষ্যা, দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে তোমার ছত্তিশগড়, আর পশ্চিম দিকে মূলত তোমার ইউপি। এই বর্ডার দেখতে পাওয়া যাবে। ইউপির বর্ডার ঝাড়খণ্ডে, এটা অনেকে হয়তো ধুম করে বুঝতে পারবে না, ভাবে মধ্যপ্রদেশ, কুলাবে না, কিন্তু তার সাথে কে বর্ডার শেয়ার করে রয়েছে। তো ঝাড়খণ্ড অঞ্চলটা এরকম জায়গায় অবস্থিত, এটা মূলত আবার একটা পাহাড়ি বনাঞ্চল ঘেঁষা একটা অঞ্চল। ঝাড়খণ্ডে স্যার পাহাড় করতে উপর দিকে তো স্যার আমরা হিমালয় পড়েছি স্যার, এই দিকে পাচ্ছি আরাবল্লী। স্যার এইখানটা আসলে বিন্ধ্যাঞ্চলের এক্সটেন্ট রয়েছে। যেমন এই অঞ্চলে আমরা দেখতে পাই পার্টিকুলার তোমার ওই কি বলে পরেশনাথ হিলকে, উপর দিকে একটুখানি বিহারের অঞ্চলে দেখতে পাবো রাজমহল পাহাড়। তার মানে এখানে এই যে পরেশনাথ, যদি একটু ম্যাপটা আবার দেখি, ভারতবর্ষের ম্যাপ, এগুলো পাহাড় পর্বত যখন আরো ডিটেল পড়বো আরো দেখবো। মূলত উপর দিকে হিমালয় রেঞ্জ আমি একবারে বলে রাখলাম, আর এখন ভাগাভাগি করছি। স্যার এই দিকে রয়েছে আরাবল্লী, স্যার এই দিকে রয়েছে বিন্ধিয়া, বিন্ধ্যা ভাগাভাগি করলে আরো দেখা যায় স্যার এটা হচ্ছে ভান্ডের হিল, স্যার এটা হচ্ছে কাইমুর হিল, আর এটা হচ্ছে পরেশনাথ। পরেশনাথটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে। আবার ওপর দিকে দেখতে পাবো এখানে রাজমহল পাহাড় রয়েছে, রাজমহল রয়েছে। মূলত এই রাজমহল হিল আর পরেশনাথের মাঝখানে মালভূমিটা রয়েছে, শরণাকপুর প্লেটু রিজন এখানে। তাহলে পাহাড়, মালভূমি, হ্যাঁ, একটা বৈচিত্র্য রাজ্য, তাই হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডকে নিয়ে পড়বো আমরা। ঝাড়খণ্ড পাহাড়ি বনাঞ্চলে ঘেঁষা বিশাল জনগোষ্ঠী বা ট্রাইবাল লোকজনের একটা জায়গা। 2000 সালের 15ই নভেম্বর এটা 28তম রাজ্য হিসেবে তৈরি হয়েছে। ভারতবর্ষে 28তম রাজ্যের নাম কি? ঝাড়খণ্ড, এটা মনে রাখতে হবে। এবং এটা বিহারের দক্ষিণাংশকে ভেঙে তৈরি করা হয়েছে, সাউদার্ন পার্টকে ভেঙে তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ডকে খনিজ সম্পদের সোনার খনি বলা হয়। কেন? এখন শরণাকপুর মালভূমি, প্রচুর প্রচুর মিনারেলস পাওয়া যাবে, এই জন্য একে বলা হবে খনিজ সম্পদের সোনার খনি। এর রাজধানী কি? রাঁচি, ঠিক আছে। যদি উপর রাজধানীর নাম অনেকে জানে না, সেটা হচ্ছে দুমকা। যে দুমকা পাহাড় থেকে আমরা জানি দামোদর, তারপরে তোমার
এই সুবর্ণরেখা এগুলো সব উৎপত্তি হচ্ছে মানে ছোটনাগপুর মালভূমির রিজিয়ান। এই দুমকা রিজিয়ানটা কিন্তু এখানকার উপরাজধানী। রাজধানী বললে রাঁচি। জেলার সংখ্যা 24টা, আপডেট দেখে নেবে, যদিও আমি আপডেটই বলছি, তবু যদি কারো কিছু আপডেট হয়ে যায় একটু পরীক্ষার আগে দেখে নিস বাবা। রাজ্য সীমানা আগেই বলেছি, উত্তর দিকে বিহার, পশ্চিম দিকে উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়, দক্ষিণ দিকে উড়িষ্যা এবং পূর্ব দিকে পশ্চিমবঙ্গ। এখানে রাজ্যের রাজ্য প্রাণীর নাম কি? হাতি। রাজ্য পাখি কোয়েল। এই হাতি কিন্তু দলমা হাতি, এশিয়াটিক লায়ন নয়। রাজ্য ফুল পলাশ। প্রধান ফসল ধান, ভুট্টা, গম এইগুলো। এখানকার ট্রাইবাল লোকজনের জন্য এখানে বেশ কিছু আঞ্চলিক ভাষা দেখতে পাওয়া যায়, যেমন সাদ্রি ল্যাঙ্গুয়েজ, হরিয়া, পঞ্চ পারগানিয়া, মূলত হো ঝাড়খণ্ডী ল্যাঙ্গুয়েজ। এছাড়া বেশ কিছু প্রবাসী বাঙালি এখানে বসবাস করেন রাঁচি অঞ্চলে, তার জন্য বাংলাও একটা মতো ইম্পর্টেন্ট ভাষা এখানকার। হিন্দি তো আছেই, উর্দু আছে, সাঁওতালি ভাষার লোকজন আছে, কুরুক ভাষা রয়েছে, মুন্ডারি ভাষা রয়েছে, খোর্থা ভাষা রয়েছে, নাগপুরিয়া, মাল্টো, কারমালি ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। তো কুরুক এর মধ্যে আমরা জানি পশ্চিমবঙ্গের জিওগ্রাফির মধ্যে পাই, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পাই যে কুরুককে কিন্তু রাজ্য তালিকার মধ্যে রাখা হয়েছে, কারণ একে সংরক্ষণ করা হচ্ছে সংরক্ষিত ভাষা হিসাবে। কুরুকটা কিন্তু মূলত এই অঞ্চল মানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এই ঘেঁষা অঞ্চলের বাসিন্দাদের খেয়াল রেখো। হো পুরোপুরি হো ট্রাইবাল গ্রুপও তোমার রয়েছে, তো এটা মূলত ঝাড়খণ্ডের একটা ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ এবং তাদের ল্যাঙ্গুয়েজ। আমি জানি না তোমার মনে আছে কিনা, চাক দে ইন্ডিয়া যদি সিনেমাটা দেখো দেখবে এটি ঝাড়খণ্ডের থেকে একটি প্লেয়ার এসেছিল এবং সে চাক দে ইন্ডিয়ার যে কোচ তিনি অভিনয় করেছেন শাহরুখ খান, তাকে সে ওই হো হো বলতো, তো হো মানে হ্যাঁ, ঠিক আছে? তো ওইটা দেখে মনে রাখবে ঝাড়খণ্ডে ভাষা হচ্ছে হো। লাঞ্চলিক ভাষাগুলোর মধ্যে ট্রাইবাল গ্রুপও কিন্তু হো আছে। এই অঞ্চলে রিভার সিস্টেম বলতে গেলে আমি ফার্স্টেই বললাম যে দামোদরের নাম, সুবর্ণরেখার নাম বললাম আমি। সুবর্ণরেখা এখান থেকেই তৈরি হচ্ছে, রেখা ঝাড়খণ্ড তৈরি হচ্ছে। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট রিভার সিস্টেম যেমন পশ্চিমবাংলায় পরবর্তীকালে ঢুকছে, যেমন বরাকর, ময়ূরাক্ষী, অজয়, সবই কিন্তু ওই ঝাড়খণ্ডের অঞ্চল থেকে তৈরি হয়ে পরবর্তী পশ্চিমবঙ্গে ঢুকছে, কারণ সোনারপুর মালভূমিটার ঢাল এই দিকে চলে আসছে, পশ্চিমবঙ্গে চলে আসছে। এছাড়াও ঘাগরা, এটা আঞ্চলিক রিভার, ওই ঘাগরা নয় যেটা গঙ্গার জন্য পড়ি আমরা। অয়ন, কুশি, এগুলো সব আঞ্চলিক রিভার সিস্টেম। সরি, এনিওয়ে, তো এই রাজ্যে যেহেতু মূলত মালভূমি অঞ্চল, অর্থাৎ বর্ষার জলে পুষ্ট নদী পাওয়া যাবে, ক্ষয়কার্য আছে বলে স্যার এখানটায় বেশ কিছু ঝর্ণা দেখা যাবে, অর্থাৎ পাহাড়, বন, মালভূমি অঞ্চলে থাকলে স্যার পলাশ ফুল, বন, ওয়াটারফল, একটা মজার ভৌগোলিক জায়গা। ট্রাইবালদের বসতি সবটা মিলিয়ে আদিম ভারতের একটা এক টুকরো, গ্রাম বাংলার তো নয়, গ্রাম ভারতের একটা পাওয়া যাবে এই ঝাড়খণ্ড থেকে। তো এই রাজ্যের বেশিরভাগ অংশই যেটা বললাম ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ে যাচ্ছে, এবং মালভূমির মধ্যে পড়ছে বলে সেই অঞ্চলে যেমন মিনারেলস ইম্পর্টেন্ট, তেমনভাবেই বেশ কিছু বনভূমি অঞ্চল রয়েছে। মূলত এখানকার সয়েল বলতে গেলে রেড সয়েল বা লাল মাটি, অভ্র ভালো পরিমাণে পাওয়া যাবে, তাই অভ্রযুক্ত মাটি পাওয়া যাবে, বিলে মাটি পাওয়া যাবে, ব্ল্যাক সয়েলও পাওয়া যাবে, ল্যাটেরাইট সয়েল পাওয়া যাবে। মূলত ছোটনাগপুর মালভূমি যেহেতু প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা তৈরি, গ্রানাইট শিলা দ্বারা তৈরি, তাই সেই গ্রানাইট শিলা বা সেই শিলার থেকে উৎপত্তি হওয়া রূপান্তরিত হয়ে যে মাটিগুলো তৈরি হচ্ছে সেই মাটিগুলো দেখতে পাওয়া যাবে। খনিজ পদার্থ ইউরেনিয়াম, লৌহ আকরিক, মাইকা, বক্সাইট, গ্রানাইট, সোনা, রূপা অল্প পরিমাণে পাওয়া যায়। গ্রাফাইট, ম্যাগনেটাইট, ডলোমাইট, ফায়ার ক্লে, কোয়ার্টজ, ফ্লিপস্পার্ট, কয়লা, ভারতের প্রায় 32% কয়লা এখান থেকে তো আসছে। লোহা, তামা, ভারতের প্রায় 25% তামা বা কপার এখান থেকে। ইম্পর্টেন্ট বেশ কিছু আমরা বললাম ওয়াটারফল আছে, যেমন হুন্ডরু, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। জুনহা, দশমটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, দশম ওয়াটারফল। যারা ঝাড়খণ্ডে রাঁচিতে ঘুরতে যাও তারা তো এই ওয়াটারফলগুলো দেখার জন্যই যাও। কয়েকদিন আগেই কিন্তু এই ওয়াটারফলে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হলো, বেশ কিছু কিন্তু হরপা একটা বানে বৃষ্টির জলে অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স 3 না 4 দিনের আগের খবর। যাই হোক, হুন্ডরু, জোনহা, দশম, পঞ্চগগ, হিরনি, শিলা, এগুলো সব ইম্পর্টেন্ট ওয়াটারফল যারা
রাঁচিতে ঘুরতে যাও ছোট্ট 2-3 দিনের ট্যুরে, বা যদি ট্রাভেল ব্লগ দেখে নাও, এখন তো অনেক ট্রাভেল ব্লগ অ্যাভেলেবেল ইউটিউবে, তোমরা এইসব রিজিয়ন দেখতে পাবে। রিভার সিস্টেম, এবং পার্টিকুলারলি এই যে ওয়াটারফলগুলো কথা আমি বলছি, এই নিচের রিভার সিস্টেমগুলোকে সংরক্ষিত করে যদি বর্ষার জলে পুষ্ট, এই বর্ষার জলকে সংরক্ষণ রাখার জন্য বেশ কিছু বাঁধ থাকবে, ক্ষয়কার্য না হয়। কোনার বাঁধ ইম্পর্টেন্ট, মাইথন বাঁধ, তিলিয়া বাঁধ। মাইথন বাঁধ ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার রিজিয়নে অবস্থিত। এখানে বেশ কিছু বন্য প্রাণী, যেহেতু বেশ কিছু রিভার মানে অরণ্য আছে এখানটায়, বেশ কিছু অভয়ারণ্য দেখতে পাওয়া যায়, যেমন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যাকে বলা হয় পার্টিকুলার পালামৌ, কোডারমা, মহুয়াদণ্ড, লাওলং, পালকোট, তোপচাচি বা তোপচাঞ্চি, এটা তো পরীক্ষায় খুব দেয়, হাজারিবাগ পরীক্ষায় খুব দেয়, পালামৌ পরীক্ষায় খুব দেয়, এগুলো ইম্পর্টেন্ট সব ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কুমির প্রজনন কেন্দ্র আছে, কুমিরকে সংরক্ষণ করার জন্য এবং তার প্রজনন করানোর জন্য প্রজনন কেন্দ্র রয়েছে মুটা নামক জায়গাতে ঝাড়খণ্ডে। সিংভূমে আবার হাতি সংরক্ষণাগার রয়েছে, এলিফ্যান্ট ওয়াইল্ড মানে এলিফ্যান্ট স্যাংচুয়ারি আর কি। উধুয়া লেকে একমাত্র ঝাড়খণ্ডের জায়গা যেখানে বার্ড স্যাংচুরি রয়েছে, তাহলে উধুয়া ঝাড়খণ্ডের একমাত্র বার্ড স্যাংচুরি আছে। সিংভূম ঝাড়খণ্ডের একমাত্র এলিফ্যান্ট স্যাংচুরি রয়েছে। কুমির প্রজনন কেন্দ্র একমাত্র তোমার রয়েছে মুটিতে, এছাড়া ডালমা, হাজারিবাগ, কোডারমা, মহুয়াদণ্ড, পালকোট, তোপচাচি, লাওলং, এগুলো হচ্ছে সব ওভারঅল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। ন্যাশনাল পার্ক পেতলা পালামু, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। হাজারিবাগ ইটসেলফ একটা ন্যাশনাল পার্ক। এই বনাঞ্চলগুলো বেশ কিছু রয়েছে। আদিবাসীদের জায়গা বলছি, তো আদিবাসীদের জায়গা মানেই আদিবাসী বেশ কিছু ফোক ডান্স দেখা যাবে স্যার এই অঞ্চলে। একটু নামগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ স্ট্যাটিক জিকে থেকে বেশ কিছু কোশ্চেন দেয়, সেটা তোমরা যে পরীক্ষায় দাও না কেন। যেমন অগ্নি কোন রাজ্যের লোকনৃত্য? অগ্নি ঝাড়খণ্ডের লোকনৃত্য। ঝুমার, পাইকা, পাইকা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পাইকা। ছৌ, সাঁওতাল ডান্স, এগুলো এখানকার ফোক ডান্স। বাট পাইকাটা পরীক্ষায় খুব আসে, অগ্নি পরীক্ষায় খুব আসে, ঝুমার পরীক্ষায় খুব আসে, খেয়াল রেখো। উৎসব ছট পূজা, অবাঙালিদের সূর্য দেবতার জন্য যে পূজা, ছট পূজা। কর্মা বা কর্ম, সারহুল পরীক্ষায় খুব আসে, সারহুল উৎসব। সোহরাই পরীক্ষায় খুব আসে স্যার এটা। জয় ভাই দুজ, থেকে আমরা ভাইফোঁটা বলে থাকি। এই ধরনের কিন্তু ফোক ফেস্টিভ্যালগুলো এখানে হয়, মূলত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কর্মা, সারহুল আর পার্টিকুলারলি সোহরাই। এই সারহুলটা বিহার ঝাড়খণ্ড মিলিয়ে একটি উৎসব, যেমন ছট পুজো উৎসব, কিন্তু এই ফোক ডান্সগুলো কিন্তু ফোক উৎসবগুলো মনে রাখতে হবে, ফোক ডান্সগুলো মনে রাখতে হবে। বুঝা গেল? এই অঞ্চল যেহেতু মিনারেলসের জন্য খুব বিখ্যাত, ডাইনামিক একটা রাজ্য ভৌগোলিক কারণে, এই নিরিখে বেশ কিছু শিল্প দেখা যাবে এই অঞ্চলে, যেমন বোকারো ইস্পাত কারখানা রয়েছে, জামশেদপুরেও তাই ইস্পাত কারখানা, আবার খিলাড়িতে সিমেন্ট কারখানা রয়েছে। জামশেদপুরে শুধু ইস্পাত কারখানার জন্য বিখ্যাত নয়, প্যারালালি তোমার চলে আসবে লোকোমোটিভ, টেলকো এবং জামশেদপুরের টিমকেন ইন্ডিয়া, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো এখানে বেশ প্রচুর রয়েছে। টাটার জামশেদপুরের যে ইন্ডাস্ট্রি ইস্পাত, ইস্কো যাকে বলি আমরা, সবই তো এই জামশেদপুর রিজিয়ন। বেশ কিছু আমি বলছিলামই যে ট্রাইবাল গ্রুপ স্যার এখানে রয়েছে, তো এক একটা ট্রাইবাল গ্রুপের চিরাচরিতভাবে বেশ কিছু তাদের পেশা ছিল, পেশা অনুযায়ী ট্রাইবাল গ্রুপগুলোকে যদি আমরা সেগ্রিগেট করে দিই, সেটা কি এখানে খুব ইম্পর্টেন্ট, মজার মতো করে মনে রাখবে এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এইগুলো। আবার বলছি, আমি এমনভাবে তোমাদের নোটটা দিচ্ছি যে তোমাদের কিন্তু অনেক রকম জায়গা কভার হয়ে যায়। তুমি যদি নতুন হয়ে থাকো বাবা, তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখো দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ওখানে জয়েন করে যাও। ওখানে প্রতিদিনের ক্লাসের কিন্তু নোট পড়ে যাচ্ছে বাংলা ভাষা, ইংরেজি ভাষাতে, দুটো ভাষাতেই। এবং শুধুমাত্র ভূগোল নয়, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডাইভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, আর্ট অ্যান্ড কালচার, যা দরকার ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিসের জন্য, এই রকম আঙ্গিকেই পড়ানো হচ্ছে, কারণ ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউবিসিএস। খেয়াল রেখো। এনিওয়ে, আমরা চলে আসি যে কোন কোন ট্রাইবাল গ্রুপের কি কি কাজকর্ম ছিল। সরল কারিগর, যারা নর্মাল হাতের কাজকর্ম করে, সেই রকম ট্রাইবাল গ্রুপগুলো কারা? মাহালি, লোহরা, কারমালি, চিক বারবাইক, এগুলো হচ্ছে নর্মাল কারিগর। যারা কৃষিবিদ্যা জানতো, যারা মানে বাড়িঘর তৈরি করে দিত যে ট্রাইবাল গ্রুপগুলো, তারা কারা? তারা হচ্ছে সাঁওতাল, ওরাও, হো, ভূমিজ, চাষবাস,
মানে এরা কমিউনিটি লাইফের সঙ্গে জড়িত, যারা যাযাবর একটু শিকার টিকার করে খাওয়া দাওয়া করতো, এই ধরনের একদম আদিম ট্রাইবাল গ্রুপ। তারা কারা? যেমন বীরহোর, করোয়া, পাহাড়ি খাড়িয়া, এগুলো হচ্ছে এখানে শিকারী সংগ্রাহকদের ধরন, এদের পেশা ছিল। ঠিক আছে। কৃষিক্ষেত্র পরিবর্তন, কৃষিক্ষেত্র মানে তারা ওই একটা থেকে জায়গায় ট্রান্সফর্মিং এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তারা চেঞ্জ করছে। এটা হচ্ছে সাহরিয়া পাহাড়িয়া, এই ট্রাইবাল গ্রুপটা। অর্থাৎ এক একটা ট্রাইবাল গ্রুপের এক এক রকম পেশা ছিল এবং সেই পেশা অনুযায়ী তারা তাদের জীবন ধারণ করত এই প্রাকৃতিক ভৌগোলিক বৈচিত্র্যময় এলাকা ঝাড়খণ্ড থেকে। পরবর্তীকালে মিনারেলস এত পরিমাণে পাওয়া যাচ্ছে, যেহেতু ছোটনাগপুর মালভূমি, ইন্ডাস্ট্রি ডেভেলপ করে যাচ্ছে, আধুনিকভাবে রাজ্য নতুনভাবে সজ্জিত হচ্ছে এবং সেই নিরিখেই বেশ কিছু আবার রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়ে যাচ্ছে। যেমন কেন্দ্রীয় জ্বালানি গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে তোমার ধানবাদে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ তৈরি হয়েছে তোমার ধানবাদে, জাতীয় ধাতব বিদ্যা মেটালার্জি যাকে বলা হয় তার পরীক্ষাগার তৈরি তোমার হচ্ছে, রিসার্চ সেন্টার তৈরি হচ্ছে তোমার জামশেদপুরে, ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি তৈরি তোমার হচ্ছে রাঁচিতে, ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া জাদুগুড়া মাইন্স হচ্ছে তোমার একটা খনির নাম, খুব ইম্পর্টেন্ট মাইন্স। তো এখানে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে জামশেদপুরে। ঠিক আছে, তো এইগুলো গুরুত্বপূর্ণ রিসার্চ সেন্টার এবং বুঝতে পারছো তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির সঙ্গে খুব জড়িত, যেখানে ডেভেলপমেন্টটা হবে এবং মাইন্স যেহেতু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। কারণ আমরা আগেই বললাম এই ছোটনাগপুরের মালভূমিকেই কিন্তু আমরা কি বলে থাকি, খনিজ সম্পদের সোনার খনি, তার মানে সেটা কিন্তু আসলে ঝাড়খণ্ডকে বলা হচ্ছে। তো আমরা আজকে মূলত তিনখানা রাজ্যের গল্প পড়লাম, তিনখানা অঞ্চলের গল্প পড়লাম। 1 জম্মু কাশ্মীর, 2 লাদাখ বেল্ট এবং 3 ঝাড়খণ্ড। সেখানকার ফোক কালচার, ট্রাইবাল লোকজন, সেখানকার পাহাড় পর্বত, সেখানকার মিনারেলস, সেখানকার পেশা, ধর্ম কিংবা সব নৃত্য, গান, সব কটা খবর করলাম অ্যাকর্ডিং টু ম্যাপ, ইন আ নাটশেল, ইন আ ব্রিফ। ক্লাসগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও এবং তোমাদের আর কি কি চাই সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। চেষ্টা করছে আমাদের থেকে যতখানি তোমাদের পুশ করা যায়, কারণ মাথা মধ্যে রাখো যত রকমভাবে কিন্তু WBCS চর্চা করলে হবে না। আর একবার মনে করে দিচ্ছি, যারা এখনও স্বপ্ন দেখছো সিভিল সার্ভিস হওয়ার, বাবা ওরম করে ভুংচাং করে পড়ো না, কারণ তুমি যখন সব থেকে বড় চেয়ারটা নেবে, সেই চেয়ারটাকে বসার মতো যোগ্যতম তোমার জন্য সেই ম্যাচুরিটি চলে আসে, সেই আঙ্গিতেই সেই ভিউতেই পড়াশোনাটা করতে হবে যদি সিভিল সার্ভিস করতে হয়। কারণ WBCS মিনস WBCS, সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস। তো আজকে অবধি রাখলাম, পরের দিন পরে দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।